Hey movie lovers, তোমরা প্রস্তুত তো? বিকজ টুডে উই আর আনলকিং দ্য ইউনিভার্স অফ কুলি, যেখানে কিংবদন্তি রজনীকান্ত ফিরেছেন আগের চেয়েও শক্তিশালী রূপে। আর মুভির প্রতিটি মোড়ে রয়েছে লোকেশ কানাগারাজের মাস্টার স্ট্রোক, যিনি প্রতিটি ফ্রেমে বুনেছেন রহস্য, অ্যাকশন আর আবেগের বিস্ফোরণ। আর তার পরিকল্পনাকে পূর্ণতা দিতে মুভিতে এনেছেন জাদ্রেল সব অ্যাক্টরদেরকে, যা দেখে তোমাদের মুখ হা হয়ে যাবে। মুভিতে রজনীকান্ত ছাড়াও রয়েছেন নাগার্জুনা, আমির খান, সত্যরাজ, সৌবিন সাহির, উপেন্দ্র, শ্রুতি হাসান এবং পূজা হেগড়ের মতো অ্যাক্টর। তো আজকের ভিডিওতে থাকছে সিনেমার গভীর বিশ্লেষণ, লুকানো রহস্য, মার কাট অ্যাকশন আর অস্থির সব টুইস্ট, যা হয়তো ট্রেইলারে তোমাদের চোখ এড়িয়ে গেছে। তো সিট বেল্ট বেঁধে নাও, কারণ শুরু হতে যাচ্ছে কুলি মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। মুভির শুরুতে সাইমন জেভিয়ার নামের একজন পাওয়ারফুল বিজনেসম্যানকে দেখানো হয়, যে 99 ইয়ার্সের জন্য লিজ নিয়েছে বিশাখাপট্টনমের সমুদ্র বন্দর। তার কোম্পানিতে মোট 14,000 লোক কাজ করে। বহু বছর ধরে সাইমন কোম্পানির স্মাগলিং নেটওয়ার্ক চালাচ্ছে, তাও আবার যেন তেন জিনিস নয়। গোল্ড, দামি দামি ফোন এবং এক্সক্লুসিভ সব ঘড়ি, সবকিছু মিলিয়ে অসংখ্য রকম অবৈধ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। সবকিছু করা হয় খুব গোপনে। কোম্পানির ওয়ার্কারদেরকে লজিস্টিকের ভেতরে প্রবেশ করার আগে সবার ফোন এবং বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস জমা দিতে হয়, আর সাথে দিতে হয় একটা ব্লাড টেস্ট। এটা কেন করা হয় আমরা এর পরে জানতে পারবো। সাইমনের এই সমস্ত কাজের দেখাশোনা করে দয়াল। সে সাইমনের রাইট হ্যান্ড হিসেবে কাজ করে, সেই সাথে স্মাগলিং নেটওয়ার্কের সেই হচ্ছে মূল চালিকা শক্তি। দয়াল এত ডেঞ্জারাস যে কেউ সাইমনের বিজনেসে বাধা দেওয়ার চেষ্টা করলে দয়াল তাকে জাস্ট মেরে ফেলে। এমনকি ডেড বডি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। পুলিশ একজন ইনফর্মারকে ওয়ার্কার সাজিয়ে সাইমনের কোম্পানিতে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু দয়াল বিষয়টা জেনে যায় এবং সেই ওয়ার্কারকে গায়েব করে দেয়। বর্তমানে একজন ওয়ার্কার বেশ কিছুদিন ধরে পুলিশের ইনফর্মার হিসেবে সাইমন কোম্পানিতে কাজ করে যাচ্ছে, তাকেও দয়াল নির্মম ভাবে হত্যা করে। এরপর ওয়ার্কারদের উদ্দেশ্যে সে একটি ভাষণ দেয়। পুলিশের একজন ইনফর্মার এখানে ওয়ার্কার হিসেবে লুকিয়ে আছে, তোমরা যদি তাকে ধরিয়ে দিতে পারো তাহলে 2 কোটি টাকা পুরস্কার পাবে। যাই হোক, সাইমনের পরে তার বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার কথা তার ছেলে অর্জুনের, কিন্তু সাইমনের এই বিজনেসে অর্জুনের কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নেই। সে তার নিজের ক্যারিয়ার হিসেবে কাস্টমস অফিসারের জবকে বেছে নিয়েছে। তবে সাইমনের কোম্পানির যদি কোনো সরকারি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অর্জুন অবশ্যই সেটার ব্যবস্থা করে দেয়। বাবার বিজনেসে সরাসরি ইনভলভ না থাকলেও অর্জুন বিজনেসে অনেক হেল্প করে। সাইমনের এই বিজনেসের আড়ালেও আরো একটি বিজনেস রয়েছে। সেই বিজনেস চলে একটি রেস্ট্রিক্টেড এরিয়ায়, আর এই ব্যাপারে খুব কম লোকই জানে, এবং আমরাও স্লোলি জানতে পারবো তার এই বিজনেসের রহস্য। এরপর আমরা দেখি চেন্নাইয়ের দেবা মেনশন নামের একটি বোর্ডিং হাউস। বোর্ডিং হাউসটি চালায় দেবা নামের একজন লোক, আর এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং খুবই সাশ্রয়ী মূল্যে এখানে থাকতে পারে। তবে এখানে থাকার একটি শর্ত আছে, এখানে ধূমপান করা যাবে না এবং ড্রিঙ্কসও করা যাবে না। কিন্তু তাদের ম্যানশনের অ্যানিভার্সারির দিন সবার রিকোয়েস্টে দেবা সবাইকে একটু রিল্যাক্স দেয়। সে ওই দিন সবার সাথে অনেক আনন্দ করে এবং সবাইকে ড্রিঙ্কস করার অনুমতি দেয়। কিন্তু যখন সবাই মদের বোতল বের করে তখন সে সবগুলো বোতল থেকে মদ মাটিতে ঢেলে দেয়। তার মতে ওকে ঠিক আছে, সেলিব্রেশন করা ঠিক আছে, কিন্তু মদ খাওয়া যাবে না। তো ঠিক সেই সময়েই হঠাৎ করে দেবার কাছে খবর আসে তার সবচেয়ে প্রিয় বন্ধু রাজশেখরের মৃত্যু হয়েছে। এই খবরটা শুনেই দেবা ছুটে যায় বিশাখাপট্টনম, যেখানে তার বন্ধু রাজশেখর তার পরিবার নিয়ে থাকতো। তো রাজশেখরের শেষকৃত্য অনুষ্ঠানে দেবাকে দেখে রাজশেখরের বড় মেয়ে প্রীতি অনেক বেশি রেগে যায়। সে বাবার বন্ধু দেবাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। প্রীতির এই আচরণে দেবা কিছু মনে করে না। দেবার কষ্ট হচ্ছিল তার বন্ধু রাজশেখরকে হারিয়ে, সে যে তাকে চিরতরে হারিয়ে ফেলেছে। রাজশেখরের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, কিন্তু দেবা রাজশেখরের এই হার্ট অ্যাটাকের মৃত্যু কোনোভাবেও মেনে নিতে পারছে না। তার মনে হচ্ছে রাজশেখরের মৃত্যুর পিছনে অবশ্যই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। বেশ কয়েক বছর ধরে রাজশেখরের সাথে তার কোনো যোগাযোগ নেই। তো দেবা এখন খোঁজ খবর নিতে শুরু করেছে, রাজশেখর কোথায় কাজ করেছে, তার জীবনে কি কি ঘটেছে, তার জীবন যাপন, তার ফ্যামিলি কিভাবে চলতো, সবকিছু। এই সমস্ত কিছুর মধ্যে দেবা জানতে পারে রাজশেখরের মৃত্যু হয়েছে মূলত বুকে আঘাত লাগার কারণে, কিন্তু রাজশেখরের পরিবারের কাছে ফেক
পোস্টমর্টেম রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে হার্ট অ্যাটাকে রাজশেখরের মৃত্যু হয়েছে এটা লেখা রয়েছে। এরপর দেবা রাজশেখরের অরিজিনাল পোস্টমর্টেম রিপোর্ট খুঁজে বের করে এবং রাজশেখরের বড় মেয়ে প্রীতির সাথে দেখা করে সমস্ত বিষয়টা জানায় এবং রাজশেখরের অরিজিনাল পোস্টমর্টেম রিপোর্টও তাকে দেখায়। দেবা চায় রাজশেখরের হত্যাকারীকে খুঁজে বের করতে, কিন্তু প্রীতি বলে দেবা যেন এই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি না করে। সে বলে এসব করলে তো আমার বাবা ফিরে আসবে না, আমি চাই আমার বাবার হত্যাকারীর পিছনে না ছুটে আমার ছোট বোনদেরকে নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে। কিন্তু দেবা চুপ করে থাকার পাত্র নয়, সে রাজশেখরের মৃত্যু রহস্য খুঁজে বের করবেই। তো খুঁজতে খুঁজতে সে রাজশেখরের একজন কলিগের সন্ধান পায়। তার কাছ থেকে দেবা জানতে পারে রাজশেখর 5 বছর আগে চাকরি ছেড়ে দিয়েছিল। রাজশেখর একটি রিসার্চ কোম্পানির জন্য কাজ করত, আর সেখান থেকে সে যা আয় করত তা দিয়ে তার মেয়েদের পড়াশোনার খরচ চালাতে পারত না। মেয়েদেরকে ডাক্তার বানানোর তার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সেজন্য যে পরিমাণ টাকার প্রয়োজন এই চাকরি দিয়ে সেটা পূরণ করা কোনোভাবেই সম্ভব ছিল না। এজন্য সে সেই চাকরিটি ছেড়ে দেয় এবং একটি ইলেকট্রনিক ক্রিমেটোরিয়াম আবিষ্কার করার চেষ্টা শুরু করে, যাতে নিজের ইনভেনশনকে সে অনেক দামে বিক্রি করতে পারে। সে একটা ইলেকট্রনিক ক্রিমেটোরিয়ামের চেয়ার তৈরি করে, কিন্তু এজন্য রাজশেখরকে কিছু ইলিগাল ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করতে হয়। এই ক্রিমেটোরিয়াম চেয়ারের কাজ হচ্ছে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি ব্যবহার করে যে কোনো প্রাণীর মৃতদেহকে পুড়ে একদম ছাই করে দেওয়া। তবে এই চেয়ারটাকে বাণিজ্যিকভাবে তৈরি করার জন্য গভর্নমেন্টের অ্যাপ্রুভাল প্রয়োজন। রাজশেখর তাই সরকারের অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সরকারি কর্তৃপক্ষ এই চেয়ারের কাজ প্র্যাকটিক্যালি দেখার পর অ্যাপ্রুভ না করে উল্টো সেটা নিষিদ্ধ করে দেয় এবং সেই সাথে চেয়ারটাকে তারা জব্দও করে নেয়, কারণ এই চেয়ার অপরাধীদের হাতের নাগালে পৌঁছালে তারা এটা ব্যবহার করে নির্বিচারে মানুষ হত্যা করবে, আর সেসব হত্যাকাণ্ডের কোনো প্রুফও থাকবে না। রাজশেখর তার দীর্ঘ পরিশ্রমের ফসল ক্রিমেটোরিয়াম চেয়ার হারিয়ে একেবারেই হতাশ হয়ে পড়ে। আর ঠিক সেই সময়ে রাজশেখরের জীবনে আবির্ভাব ঘটে সাইমনের। সাইমন তার ইললিগাল বিজনেস চালাতে গিয়ে অসংখ্য শত্রু বানিয়েছে। যখনই তার কাজে কেউ বাধা দেয় তখনই দয়াল তাদেরকে হত্যা করে ডেড বডি সমুদ্রে ফেলে দেয়। একবার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে একসাথে 22 জন মানুষকে হত্যা করেছিল, কিন্তু 22 জন মানুষের ডেড বডি ডিসপোজ করতে তাকে অনেক ঝামেলা পোহাতে হয়। সেই সময় অর্জুন সাইমনের কাছে গিয়ে জানায় এক ব্যক্তির কাছে এমন একটি ইলেকট্রনিক চেয়ার আছে যার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে ডেড বডিকে ছায়ে পরিণত করা যায়। এটা শোনার পর সাইমনের লোকজন রাজশেখরকে খুঁজে বের করে এবং তাকে আবারও সেই ইলেকট্রনিক চেয়ারটা বানাতে বলে। তো রাজশেখর বলে এই চেয়ার আমি বন্য প্রাণীদের ডেড বডি ডিসপোজ করার জন্য তৈরি করেছিলাম, এটা মানুষের ডেড বডি ডিসপোজ করার জন্য নয়। তখন সাইমন রাজশেখরকে বলে এবারের মেশিনটা মানুষের উপযোগী করে তৈরি করতে, আর রাজশেখর যদি এই কাজটি না করে তাহলে সাইমন তার মেয়েদেরকে হত্যা করার হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে রাজশেখর মানুষের ডেড বডি ডিসপোজ করার মতো করে একটি ইলেকট্রনিক্স ক্রিমেটোরিয়াম চেয়ার তৈরি করে। এরপর থেকে সাইমন সেই চেয়ার ব্যবহার করে দীর্ঘ 5 বছর ধরে অনেক মানুষের ডেড বডি ডিসপোজ করেছে। তো রাজশেখরের কলিগের মুখে এই সমস্ত কথা শুনে দেবা রাজশেখরের অফিসে গিয়ে ওই ইলেকট্রনিক চেয়ারটি নিজের চোখে দেখে। দেবা যখন জানতে পারে এই চেয়ার রাজশেখর ছাড়াও তার মেয়ে প্রীতি অপারেট করতে পারে, তখন সে খুব চিন্তিত হয়ে পড়ে। যেহেতু রাজশেখর বেঁচে নেই তাই তার বডি ডিসপোজ করার জন্য এখন প্রীতিকে প্রয়োজন হবে সাইমনের। এবং সত্যি সত্যি দেবার ধারণা পুরোপুরি সত্যি প্রমাণিত হয়। কিছুদিনের মধ্যেই সাইমনের লোকেরা প্রীতিকে নেওয়ার জন্য প্রীতির হোস্টেলে চলে আসে। তবে সাইমনের লোকজন পৌঁছানোর আগেই দেবা সেখানে পৌঁছে যায় এবং সে তাদেরকে প্রীতির কাছে পৌঁছাতে বাধা দেয়, যার ফলে দেবার সাথে সাইমনের লোকজনের প্রচুর ফাইট হয়। দেবার হাতে মার খাওয়ার পর সাইমনের লোকেরা দেবাকে বলে আমরা কারো ক্ষতি করতে আসিনি, আমরা শুধু ইলেকট্রিক চেয়ার অপারেট করার জন্য প্রীতিকে নিতে এসেছি। দেবা বলে আরে ইলেকট্রিক চেয়ার অপারেট করার জন্য তো আমি আছি, আমি তোমাদের কাজ করে দিচ্ছি। এরপর দেবা প্রীতিকে সঙ্গে নিয়ে দয়ালের কাছে যায়। দয়ালের লোকেরা সন্দেহ করে দেবা হয়তো পুলিশের ইনফর্মার। তখন দয়ালের মনের সন্দেহ দূর করার জন্য দেবা তাকে বলে দেখো আমার টাকার দরকার, আমি টাকার বিনিময়ে তোমাদের এখানে কাজ করতে এসেছি। দয়াল তখন দেবাকে কাজে রাখার সিদ্ধান্ত নেয়, তবে তার আগে দেবাকে অবশ্যই ইলেকট্রিক চেয়ারটি অপারেট করার জন্য নিজেকে প্রুফ করতে হয়। দেবা প্রীতির সাহায্য নিয়ে চেয়ার অপারেট করে দেখায়, যে কারণে দয়াল তাদের দুজনকে কাজে রেখে দেয়। দয়ালকে খুশি করার জন্য প্রীতি এবং দেবা ওদের কথা মতো একের পর এক বডি ডিসপোজ করতে থাকে, কিন্তু দেবার মূল উদ্দেশ্য তো অন্য কিছু। সে সাইমনের কাছে পৌঁছাতে চায়, কারণ সাইমনই মূলত বলতে পারবে রাজশেখরকে কারা হত্যা করেছে। সাইমনের সাথে দেখা করার আগে দেবা প্রীতিকে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু
প্রীতি সেটা করে না, কারণ বডি ডিসপোজের এই কাজে দয়াল প্রীতি এবং দেবাকে বেশ মোটা অঙ্কের টাকা দিচ্ছিল। তো দেবা প্রীতিকে বলে, আমরা তো এখানে টাকা ইনকাম করতে আসিনি, আমরা এসেছি তোমার বাবাকে যারা হত্যা করেছে তাদের খুঁজতে। এবং দেবা প্রীতিকে লোভী মেয়ে বলে অপমান করে। প্রীতি তখন কাঁদতে কাঁদতে বলে সে টাকা উপার্জন করতে যাচ্ছে তার বোনদের জন্য, নিজের স্বার্থে নয়, নিজের জন্য নয়। তার তো বাবা মা কেউই বেঁচে নেই, তার বোনেদের লেখাপড়ার সমস্ত দায়িত্ব প্রীতির ওপর, আর সেটা তো এমনিতেই হয়ে যাবে না, তার জন্য টাকা লাগবে। দেবা তখন তার ভুল বুঝতে পারে এবং তার ইনকাম করা টাকাগুলো সে প্রীতিকে দিয়ে দেয়। এরপর দেবার কাছে একটি কল আসে, সাইমন প্রীতি এবং দেবার সঙ্গে দেখা করতে চেয়েছে। এবার তারা সাইমনের সাথে দেখা করতে যায়। সাইমন দেবাকে একটি ডেড বডি ডিসপোজ করতে বলে। দেবা যখন ডেড বডির কাছে যায় তখন সে দেখতে পায় ডেড বডিটি আর কারো নয়, দয়ালের। আর এটা দেখে দেবা রীতিমতো চমকে ওঠে। ঘটনা হচ্ছে সাইমন জানতে পেরেছিল দয়াল পুলিশের লোক, আর তাই তো সে হাতুড়ি দিয়ে পিটাতে পিটাতে দয়ালকে হত্যা করেছে। আর দয়াল যে 2 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল সেই টাকার জন্য সে ওয়ার্কারদের মাঝে একটি প্রতিযোগিতা করিয়েছে, আর সেই প্রতিযোগিতায় জিতে একজন ওয়ার্কার সেই টাকাগুলো পেয়ে যায়। তো এরপর সাইমন দেবাকে বলে দয়ালের বডিটা ওই চেয়ারে ডিসপোজ না করে কমিশনারের অফিসের পিছনে কবর দিয়ে দিতে, যাতে পুলিশরাও জানতে পারে সাইমনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সাইমন কাউকেই রেহাই দেয় না, এমনকি নিজের সব থেকে কাছের লোক কেউ না। প্রীতি এবং দেবা দয়ালের ডেড বডি নিয়ে কমিশনারের অফিসের পিছনে কবর দিতে নিয়ে যায়, কিন্তু দয়ালকে কবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দয়াল মাটি ফুঁড়ে বের হয়ে আসে। আসলে দয়াল মারা যায়নি, সে এতক্ষণ অজ্ঞান হয়েছিল। দেবা সাইমনের এক বিশ্বস্ত লোককে কল করে জানিয়ে দেয় দয়াল এখনো বেঁচে আছে। তখন সাইমনের সেই লোক দেবাকে বলে দয়ালকে না মেরে বাঁচিয়ে রাখতে, কারণ দয়ালের কাছে কয়েক কোটি টাকার মাল রয়েছে, সেগুলো উদ্ধার করার আগে কোনোভাবেই দয়ালকে হত্যা করা যাবে না। এদিকে জ্ঞান ফিরতেই দয়াল দেবার কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে এবং জানায় সে আসলে পুলিশের লোক। এরপর সে নিজের ছোট ছোট বাচ্চাদের দোহাই দেয়, ফলে দেবা এবং প্রীতি ইমোশনাল হয়ে পড়ে। এর মধ্যে দয়ালের জীবিত থাকার খবরটা সাইমনের কাছে পৌঁছে যায়। সাইমন দেবাকে কল করে বলে যত দ্রুত সম্ভব দয়ালকে মেরে ফেলতে। কিছুক্ষণের মধ্যেই সাইমনের লোক দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়, কিন্তু তার আগেই দেবা দয়ালকে প্রাণ ভিক্ষা করে ছেড়ে দেয়। তবে সেটা সে সাইমনের লোকদেরকে জানায় না, তাদেরকে বলে দয়াল পালানোর চেষ্টা করেছিল আর এই জন্য তাকে কবর দিয়ে দিয়েছে। অন্যদিকে সাইমন ভাবে দেবা সত্যি সত্যি হয়তো দয়ালকে মেরে ফেলেছে, এই জন্য সে দেবার উপর অনেক খুশি হয়ে যায় এবং দেবাকে ডেকে থ্যাঙ্কস জানায়। এরপর সে দেবাকে একটি ভিডিও দেখায় যেখানে দেখা যায় দয়াল রাজশেখরের বুকে আঘাত করে তাকে হত্যা করছে, অর্থাৎ দয়ালই রাজশেখরের আসল হত্যাকারী। এটা দেখার পর সে অনুশোচনায় ভুগতে শুরু করে। যে মার্ডারারকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিল তাকে সে পালিয়ে যেতে সাহায্য করলো, এই বিষয়টা দেবা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আর শুধু তাই নয়, দেবা প্রীতিকেও দয়ালের সঙ্গে পাঠিয়ে দিয়েছে যাতে দয়াল নিরাপদে শহর ছেড়ে অন্য কোথাও যেতে পারে। তো দেবা ভিডিওতে দেখে যে মৃত্যুর আগে রাজশেখর দয়ালের কানে কানে কিছু একটা বলছে। দয়াল সাইমনের লোকদের কাছে জানায়, সেই ভিডিওতে দেবা দেখতে পায় মৃত্যুর আগে রাজশেখর দয়ালের কানে কানে কিছু একটা বলছে। দেবা তখন সাইমনের লোকদের কাছে জানতে চায় রাজশেখর কি বলেছিল, কিন্তু তারা কেউই বলতে পারে না রাজশেখরের শেষ কথাটা আসলে কি ছিল। এরপর মুভিতে আসে আরেক টুইস্ট। কিছুক্ষণ পর দয়াল দেবাকে কল করে অট্টহাসি দিতে দিতে বলে কেমন বোকা বানালাম তোদেরকে, যা বললাম তাই বোকার মতো সব বিশ্বাস করে নিলি। দেবা দয়ালকে জিজ্ঞেস করে রাজশেখরের শেষ কথা কি ছিল। তখন দয়াল বলে রাজশেখর কোনো একটা পাওয়ার হাউসের কথা বলেছিল। পাওয়ার হাউসের কথা শুনতেই 30 বছর আগের কথা মনে পড়ে যায় দেবার। দেখা যায় সেই সময় দেবা এবং রাজশেখর একসাথে কাজ করত। এদিকে প্রেজেন্ট টাইমে দয়াল প্রীতিকে জিম্মি করে ফেলেছিল। এরপর সে দেবাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে, বলে তুই তো সকলের কাছে আমাকে মৃত প্রমাণ করেছিস, তাই এখন আমার অসম্পূর্ণ কাজগুলো তুই করে দিবি। দেবা হেসে বলে ঠিক আছে, করে দেব। এরপর দয়াল প্রীতিকে বর্ণনা করতে শুরু করে সে কিভাবে তার বাবাকে জঘন্যভাবে অত্যাচার করতে করতে মেরে ফেলেছিল। কথাগুলো শুনে প্রীতির চোখ বেয়ে পানি পড়তে শুরু করে, আর এটা দেখে দয়াল মজা নিতে শুরু করে। আর এই ফাঁকে দেবা দয়ালের কথা মতো বেরিয়ে পড়ে। দয়াল তাকে ফোনে ফোনে গাইড করতে থাকে তাকে কোথায় কোথায় যেতে হবে, আর দেবা চুপচাপ সেগুলো ফলো করতে থাকে। দেবা একটি লোকের কাছ থেকে পাসপোর্ট নেয় এবং একটি চাবি কালেক্ট করে। এরপর দয়ালের কথা মতো চাবিটা একটা বাচ্চা ছেলেকে দিয়ে দেয়। এদিকে দেবা তার কথা মতো কাজ করে যাচ্ছিল, অন্যদিকে দয়াল প্রীতিকে দিয়ে তার সেবা করিয়ে নিচ্ছিল। প্রীতির আর কোনো উপায় ছিল না, কারণ তার বোনদেরকে দয়ালের লোকেরা আটকে রেখেছিল, যে কারণে সে চুপচাপ
সবকিছু সহ্য করে নিচ্ছিল, আর কোনো উপায় ছিল না তার। তো দেবা ওই ছেলেটাকে ফলো করতে করতে ভল্টে পৌঁছায়, যেখানে গোল্ডস আর ক্যাশ টাকায় ভরপুর ছিল। মূলত এই টাকাগুলোর কথাই সেদিন সাইমনের লোকেরা বলছিল। তো দেবা সেখানে ওই পাসপোর্ট সহ টাকা ভর্তি ব্যাগটা রেখে বেরিয়ে আসে। অন্যদিকে অর্জুন এবং তার গার্লফ্রেন্ড তাদের সম্পর্কটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। অর্জুন বাবাকে জানাতে ভয় পাচ্ছিল, কারণ তার বাবা হয়তো তাদের সম্পর্কটা মেনে নেবে না। তাই সে দেবার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়, কারণ বর্তমানে দেবাই তার বাবার সব থেকে কাছের লোক। তো অর্জুন দেবার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সে দেখে দেবা নিজের কাজে অনেক ব্যস্ত, তাই আর কথা বলা হয় না। এদিকে দেবা দয়ালের কথা মতো তাদের পোর্টের গোপন গোডাউনে গিয়ে দেখে সেখানকার স্টাফরা পুলিশের একজন ইনফর্মারকে ধরে ফেলেছে, এবং এই লোকটা সেই লোকটা যে 2 কোটি টাকা জিতে নিয়েছিল ইনফর্মারকে ধরে দিতে পারলে। তো 2 কোটি টাকার প্রাইজ মানির অফার আছে এখনো, আর এখন এই লোকটাকে মারতে পারলে আরো এক্সট্রা 2 কোটি টাকা পাবে। তাই লোকগুলো দেবাকে তাদের সঙ্গে সামিল করে নেওয়ার জন্য 40 লাখ টাকা অফার করে, আর দেবাও তাতে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে ওই ইনফর্মারকে নিয়ে বেরোনোর সময় হঠাৎ করে তাদের মনে সন্দেহ জাগে, তারা তো সবাই গোডাউনের স্টাফ, কিন্তু বাইরের কেউ তো ভেতরে আসার কোনো সুযোগ নেই, তাহলে দেবা কি করে এলো? তারা এই ব্যাপারে দেবাকে জিজ্ঞেস করলে দেবা ধরা পড়ার ভয়ে তৎক্ষণাৎ তাদের উপর অ্যাটাক করে দেয় এবং সবাইকে মেরে ধরাশায়ী করে ফেলে এবং ওই ইনফর্মারকে বাঁচিয়ে নেয়। এরপর তার কাছে জানতে পারে যে এই সমস্ত গোল্ড স্মাগলিং তো একটা ধোঁয়াশা মাত্র। সাইমনের আসল বিজনেস হার্টের ট্রাফিকিং। সে ওই পোর্টে কাজ করা কুলিদের মেরে তাদের হার্টের ব্যবসা করত, আর এই জন্যই মূলত শুরুতেই প্রত্যেকের ব্লাড টেস্ট করানো হতো। সেটা শুনে দেবা অবাক হয়ে যায়। এরপর সে তার এক ইনফর্মারের মাধ্যমে দয়ালের সমস্ত ইনফরমেশন বের করে। লোকটা পুলিশ ট্রেনিং শেষ করার সাথে সাথেই তাকে ইনফর্মার হিসেবে এই মিশনে পাঠানো হয়, কিন্তু পরবর্তীতে সে নিজেই এই সাম্রাজ্য দখল করে বসে। দেবা এখন কি করবে, কাকে ধরবে, কাকে রাখবে, এটা নিয়ে সে কনফিউজড হয়ে যায়। এমন সময় তার সাথে অর্জুনের দেখা হয়ে যায়। অর্জুন যেহেতু তার সাথে কথা বলতে চেয়েছিল, তাই দেবা তাকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় হঠাৎ দয়াল তাকে ফোন করে অর্জুনকে মেরে ফেলতে বলে, তবে দেবা তাতে রাজি হয় না, কারণ ওই পুরো গ্যাংয়ের ভেতর একমাত্র অর্জুন ভালো স্বভাবের মানুষ ছিল। দয়াল তখন তাকে প্রীতিকে মারার ভয় দেখায় এবং অর্জুনকে মেরে ফেলার জন্য ব্ল্যাকমেইল করতে থাকে। দেবা অর্জুনকে নিয়ে বাড়ি যাওয়ার বদলে অন্য জায়গায় গেলে অর্জুন সেটা দেখে বেশ ঘাবড়ে যায়। সে বুঝতে পারে দেবা তাকে মারতে নিয়ে যাচ্ছে, তবে সেটা নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না, কারণ সে যে ভুল করেছে তাতে তার বাবা এমনিতেও তাকে মেরে ফেলতো। এসব কথা বলতে বলতেই তারা লোকেশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে অর্জুন দেখে দেবা আগে থেকেই তার গার্লফ্রেন্ডকে সেখানে ডেকে এনেছে। এরপর দেবা তাকে তার গার্লফ্রেন্ড নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত অর্জুনরা পালানোর সময় সাইমনের লোকজন তাকে দেখে ফেলে। তারা মূলত সাইমনের কথা অনুযায়ী দেবার উপর নজর রাখছিল। এরপর অর্জুনকে দেবার সাথে দেখে তাদের অর্জুনের উপরেও সন্দেহ হয়। পরদিন দয়াল যখন অর্জুনকে ছেড়ে দেওয়ার ঘটনাটা জানতে পারে, তখন সে দেবাকে ফোন করে প্রীতিকে একটা উঁচু বিল্ডিং থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। দেবা তখন তাকে রিকোয়েস্ট করে প্রীতির কোনো ক্ষতি যেন সে না করে, কিন্তু দয়াল তার কোনো কথা শোনে না। আর তখনই গল্পে আসে এক নতুন টুইস্ট। দয়াল যেমন প্রীতিকে আটকে রেখেছিল, ঠিক তেমনি দেবা এবার দয়ালের ওয়াইফকে আটকে রেখে তাকে হুমকি দিতে শুরু করে। আর তার ওয়াইফ অন্য কেউ নয়, অর্জুনের গার্লফ্রেন্ড ছিল। অর্থাৎ শুরু থেকেই স্বামী স্ত্রী মিলে অর্জুনকে ফাঁসাচ্ছিল। তবে সৌভাগ্যবশত অঘটন ঘটার আগেই দেবা অর্জুনকে বাঁচিয়ে নেয়। এর মধ্যে রাজশেখরের কলে দেবাকে জানায় যে রাজশেখর তাকে বলেছিল যদি কখনো দেবার মেনশনে তার কুলি নাম্বার জিজ্ঞেস করে কোনো ফোন আসে, তাহলে যেন দেবা বুঝে যায় এটা তার সন্তান। এই কথা শুনে দেবা হতবাক হয়ে যায়। সে তখনই মেনশনের উদ্দেশ্যে রওনা হয়। তখন ওই মেয়েটা অর্জুনকে কেঁদে কেঁদে বলে সে এগুলো ইচ্ছে করে করেনি, দয়াল তার বাবা মাকে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে বাধ্য করেছে। অর্জুন সেটা শুনে ইমোশনাল হয়ে তাকে ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে মেয়েটা তার আসল রূপ দেখায়। মূলত এই গেমের আসল খেলোয়াড় দয়াল নয়, তার ওয়াইফ ছিল। সে অর্জুন এবং সেখানে থাকা সবাইকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে। ঘটনা হচ্ছে তারা দুজনেই একসঙ্গে পুলিশ ট্রেনিং করেছে এবং পরবর্তীতে যখন দয়ালকে মিশনে পাঠানো হয়, তখন তার গার্লফ্রেন্ডের মাথায় একটা নতুন আইডিয়া আসে। সে দয়ালকে পাঠিয়ে দেয় সাইমনের ব্যবসা থেকে টাকা হাঁটানোর জন্য, আর নিজে অর্জুনকে ফাঁসাতে শুরু করে। যাই হোক, ওয়াইফকে মারার ভয়ে দয়াল প্রীতিকে ছেড়ে দিয়েছিল। এই শুনে তার ওয়াইফ ভীষণ ক্ষেপে যায়। তার কথা মতো দয়াল তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে প্রীতিকে আবার ধরে নেওয়ার জন্য। এদিকে দেবা ততক্ষণে ম্যানশনে গিয়ে প্রীতির বোনদের কাছে জিজ্ঞেস করে যে তোমাদের বাবা তো রাজশেখর। মেয়ে দুটো বলে হ্যাঁ। এতে দেবা হতাশ হয়ে যায়। সে ভেবেছিল এদের মধ্যেই কেউ হয়তো তার মেয়ে। এরই মাঝে সাইমনের লোকেরা মেনশন ঘেরাও করে। তারা দেবার লোকদেরকে পাকড়াও করে এবং তাকে ভয় দেখাতে
বাঁচাতে শুরু করে। কিন্তু মজার বিষয় হচ্ছে দেবার একটা সিটিতে তার কুলি ভাইয়েরা সাইমনের লোকদেরকে একেবারে মেরে তক্তা বানিয়ে দেয়। তাদের মধ্যে ছিল দেবার বন্ধু কালিশা, যে কিনা একাই 100 জনের সমান। ওদিকে দেবার লোকেরা প্রীতিকে নিয়ে পালাচ্ছিল। এরই মধ্যে দয়াল এসে তাদের উপর হামলা করে। প্রচন্ড ফাইটিং হয়। সৌভাগ্যক্রমে প্রীতি সেখান থেকে পালাতে সক্ষম হয়। সে দৌড়ে গিয়ে একটা ট্রেনে ওঠে, কিন্তু সেখানেও দয়াল পৌঁছে যায়। তাকে দেখে প্রীতি খুব ভয় পায়। সে বুঝতে পারছিল না কি করবে। তখনই তার বাবার কথা তার মনে পড়ে। তার বাবা যে কথাগুলো তাকে বলেছিল সেগুলোই সে মনে করতে থাকে। সে যদি কখনো কোনো বিপদে পড়ে তাহলে যেন মেনশনের নাম্বারে ফোন করে কুলি নাম্বার 5126 এর ব্যাপারে জানতে চায়। প্রীতি তৎক্ষণাৎ মেনশনের নাম্বারে ফোন করে, ওই কুলি নাম্বারের খোঁজ করে। সেটা শুনে দেবা তো খুশিতে আত্মহারা হয়ে যায়, আর এজন্য অনেক বেশি খুশি হয় যে সে প্রীতির পরিচয় জানতে পেরেছে। এর থেকে বেশি কিছু বলার আগেই দয়াল এসে প্রীতির উপর হামলা করে। তখন দেবা কালিশাকে মেনশনের ঝামেলা মেটানোর দায়িত্ব দিয়ে তার মেয়েকে বাঁচাতে রওনা দেয়। এদিকে দেবার লোকেরা তখন প্রীতিকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিল। তাদের মধ্যে থেকে একজনকে মারতে গিয়ে দয়ালকে বাধ্য হয়ে ট্রেন থেকে লাফ দিতে হয়। সে তখনই তার ওয়াইফকে ফোন করে বিষয়টা জানায়। তবে প্রীতিকে নিয়ে তার কোনো চিন্তা ছিল না। তার চিন্তা হচ্ছিল তার পাসপোর্ট আর হার্ট ট্রাফিকিং এর ডকুমেন্ট নিয়ে। তখন তার ওয়াইফ বলে, ওসব নিয়ে চিন্তা করো না, ডকুমেন্টস কোথায় আছে সেটা আমি জানি। তখনই দেখা যায় তার ওয়াইফ মূলত ট্রেনে বসে প্রীতির উপর নজর রাখছিল। সে দয়ালের সাথে থাকা লোকটাকে ধরে নিয়ে সাইমনকে ফোন করতে বলে। দয়ালও তার কথা মতো সাইমনকে ফোন করে নিজের সমস্ত দোষ দেবার ঘাড়ে চাপিয়ে দেয়। তাকে বলে দেয় দেবাই মূলত আসল ইনফর্মার, আর দয়ালরা তার হয়েই কাজ করে। সেটা শুনে দেবার উপর সাইমন প্রচন্ড রেগে যায়। এরই মাঝে দয়ালের ওয়াইফ প্রীতিকে দেবার নাম করে কিডন্যাপ করার চেষ্টা করছিল, কিন্তু তখনই দুর্ভাগ্যবশত তাদের দুজনকেই সাইমনের লোকদের হাতে কিডন্যাপ হতে হয়। সাইমনের সামনেও ওই মেয়েটা ইমোশনাল অ্যাক্টিং করতে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সাইমন তার আসল রূপটা আগেই বুঝে গিয়েছিল, আর তাই দয়ালের চোখের সামনেই তার স্ত্রীকে সে মেরে ফেলে। এরই মাঝে দেবাও সেখানে পৌঁছে যায়। তাকে দেখে সাইমন বলে, আমি তোমাকে বিশ্বাস করে দয়ালকে মারার দায়িত্ব দিয়েছিলাম। তুমি যদি ওকে মেরে ফেলতে তাহলে আজ আমার ছেলে বেঁচে থাকতো। ছেলের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সাইমন প্রীতিকে মেরে ফেলতে চায়, কারণ দেবার যেহেতু নিজের কোনো সন্তান নেই, তাই প্রীতিকে মেরে ফেললেই হয়তো সে খুব বেশি কষ্ট পাবে। তখন দেবা তাকে জানিয়ে দেয় প্রীতি রাজশেখরের মেয়ে নয়। সেই সাথে সে আরো একটা নতুন রহস্য উদ্ঘাটন করে। অনেক বছর আগে যখন দেবা কুলি হিসেবে কাজ করত, তখন তাদের এজেন্সির মালিক নিজের জালিয়াতির দোষ চাপিয়ে তাদের গ্রুপের 400 জন কুলির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, তাদেরকে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে মেরে ফেলারও চেষ্টা করেছিল। দেবা তখন তার কুলি ভাইদেরকে বাঁচানোর জন্য সেই মালিককে মেরে ফেলে, আর সেই মালিক আর কেউ নয়, সাইমনের বাবা জেভিয়ার ছিল। এই কথা শুনে সাইমন হতবাক হয়ে যায়। এই সমস্ত কিছু প্রীতি জানার আগেই সাইমন তাকে অপারেশন রুমে পাঠিয়ে দেয় তার হার্ট বের করার জন্য। এরপর সে চিৎকার করে দেবার উপরে হামলা করতে যায়, কিন্তু দেবা কৌশলে তাকে হাত দিয়ে তার সব লোককে মেরে ফেলে। দুজনের মধ্যে তুমুল ফাইটিং হয়। দেবা ফাইনালি সাইমনকে মেরে ফেলতে পারে, কারণ সাইমন তার বাবার থেকেও বেশি খারাপ এবং ভয়ঙ্কর ছিল। এরপর কালিশাও সেখানে গিয়ে প্রীতিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুই বন্ধু সাইমনের সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে প্রীতিকে নিয়ে বেরিয়ে আসে। সেখান থেকে বের হতে না হতেই আরেক মাফিয়া গ্রুপ তাদেরকে কিডন্যাপ করে নেয়। সেখানে তাদের সাথে দেখা হয় এই পুরো সাম্রাজ্যের কিং ডাহা এবং তার বাবার সাথে। ডাহার বাবা বর্তমানে অসুস্থ, তাই এখন সবকিছু ডাহাই দেখাশোনা করছে। দেবার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানার পর ডাহা এতটা ইমপ্রেস হয়ে গিয়েছিল যে তাকে দেশ বিদেশের সব জায়গায় সে খুঁজে বেরিয়েছে তার রাইট হ্যান্ড বানানোর জন্য। কিন্তু এতদিন ধরে দেবা বা তার গ্রুপের কোনো অস্তিত্বই সে খুঁজে পাচ্ছিল না। আজকে দেবাকে সামনে পেয়ে সে আবারও ওই একই অফার করে। তবে দেবা তাকে বলে দেয়, আমি তোমার বাবার সাথে কথা বলার পর সিদ্ধান্ত নিব। এরপর সে খুব স্টাইল করে তার বাবার সামনে যায়। জেভিয়ারের মতো ডাহার বাবার সাথেও দেবার একটা সুন্দর সাক্ষাৎ হয়েছিল। তারপর থেকে সে দেবাকে প্রচন্ড ভয় পায়। দেবা গিয়ে লোকটাকে বলে, দেখো তোমাদের সাথে আমার কোনো ঝামেলা নেই, কিন্তু তোমাদের কারণে যদি আমার কুলি ভাইদের কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু কাউকেই ছাড়বো না। সেটা শুনে লোকটা আরো বেশি ভয় পেয়ে যায়। এদিকে তার ছেলেও তো কম ভয়ঙ্কর না, তাই সে তার ছেলেকে বলে দেয়, তুমি দেবার কথা শোনো, তাহলে দেবাও তোমার কথা শুনবে। আমার সাথে ওর ডিল হয়ে গেছে। সেটা শুনে ডাহা খুব খুশি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে দয়ালকে উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলে। তারপর দেবা কালিশা এবং প্রীতিকে নিয়ে বাড়ি ফিরে আসে। পরদিন প্রীতি দেবার কাছে তার কুলি নাম্বার জানতে চায়, কিন্তু দেবা তাকে একটা মিথ্যে নাম্বার বলে দেয়। তখন প্রীতি জিজ্ঞেস করে তার পরিচিতর মধ্যে 5126 নাম্বারের কোনো কুলি আছে কিনা। দেবা তখন সেটাও এড়িয়ে যায়। সে আসলে চাচ্ছিল না এত বছর পর তার মেয়ে তার পরিচয় জানুক। যেটা যেমন চলছে সেটা তেমনই চলতে দেওয়াই ভালো। এভাবেই সে দূর থেকে আজীবন প্রীতিকে
নিজেকে সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানেই এই অসাধারণ অ্যাকশন মুভিটা শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।